সাউথ আমেরিকা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের জন্য আর্জেন্টিনা ইতিমধ্যেই দল ঘোষণা করে দিছে। অর্থাৎ সামনে যে দুইটা ম্যাচ আসতেছে ওইটার জন্য আর্জেন্টিনা ইতিমধ্যেই দল ঘোষণা করে দিছে। ওইখানে স্কোয়াডের মধ্যে আমরা যাদেরকে দেখতে পারতেছি বেশিরভাগই রেগুলার প্লেয়ার, আর অটো চয়েস হিসাবে তো প্লেয়াররা আছেই। আর নতুন হিসাবে বলা যায় যে আমরা মানে আরও কিছু প্লেয়ারকে পাইতেছি। তাছাড়া এখানের মধ্যে আমার কাছে মনে হয় যে যেই প্লেয়ারগুলো নতুন হিসাবে আসছে কিংবা যাদের সম্ভাবনা কম ছিল তারা স্কোয়াডে থাকবে কিনা, এরা যদি নিজেদেরকে এই জায়গাতে ভালোভাবে তুলে ধরতে পারে তাহলে সামনের জন্য তাদের রাস্তা খুলে যাবে। তাছাড়া ওয়ার্ল্ড কাপ সামনে আসতেছে, ওইখানে যদি জায়গা পাইতে চাওয়া হয়, বিশেষ করে এখানে এক্স্যাক্টলি প্লেয়ারের নাম যদি ধরে বলি, আমরা এচেবেরিকে দেখতেছি যে সে স্কোয়াডে আছে। তাছাড়া আমরা নিকোলাস পাসকে দেখতেছি যে সেও দলের সাথে আছে। আর তাছাড়া ভ্যালেন্টিনো কার্বনিকেও আমরা দেখতেছি। এই যে তিনটা প্লেয়ারের নাম বললাম, এই তিনটা প্লেয়ারের মধ্যে কিন্তু খুব ভালোই একটা ফাইট হবে, কারণ এই তিনজনের তিনজনকেই আমার কাছে মনে হয় না যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা দেওয়া সম্ভব হবে। কারণ হচ্ছে তারা তো এখনও নিজেদেরকে ওইভাবে তুলে ধরতে পারে নাই, যেহেতু একদম ইয়াং এবং আসার পথেই আছে। তো তাদের রাস্তা যদি মানে তাদের রাস্তা তাদেরকেই বানাতে হবে। এই জন্য দরকার যেই প্লেয়িং টাইমটা পাবে ওইটাতে নিজেদেরকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা। আমার কাছে মনে হয় যে এই যে সামনে ম্যাচ দুইটা আসতেছে ওইখানে তারা সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ থাকবে। লিওনেল মেসিকে আমরা দেখতেছি যে তিনি স্কোয়াডে আসেন, এটা খুবই খুশির খবর। লিওনেল মেসিকে দেখা যাবে। তাছাড়া আরও যারা আছে যেমন লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলবারেজ, এরা তো অবশ্যই থাকারই কথা এবং তারা থাকতেছে। সিমিনোকে আমরা দেখতেছি অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার, সে বেশ ভালোই করতেছে ওভারঅল হিসাব অনুযায়ী। বিগত কয়েকটা ম্যাচে তাকে আমরা মাঠের মধ্যে পাইছিলাম, তো তাকে আমরা দেখতে পারছি। তাছাড়া তিয়াগো আলমাদাকে নিয়েও বলতে হয় আলাদাভাবে। এই প্লেয়ারটা আমার কাছে মনে হয় যে সামনের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ঢুকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ থাকবে, যদিও এখনও নিজেকে প্রমাণ করতে হবে। লিওনেল স্কালোনি এমনভাবে স্ক্যানিং করেন কিংবা প্লেয়ারদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন যারা রেগুলার পারফর্মের মধ্যে থাকে এবং যাদের মধ্যে ডেডিকেশন অনেক বেশি পরিমাণ থাকে, যারা নিজেদেরকে খুব ভালোভাবে টিমের জন্য দলের প্রয়োজনে যখন যেই সময়ে যেই ধরনের পারফর্ম দরকার কিংবা যেই ধরনের ইনস্ট্রাকশন আসে ওইটা সঠিক বাস্তবায়ন ঘটানোর যেই মেন্টালিটি, ওইটা যেই প্লেয়ারের মধ্যে যেই রকম থাকে ওইটার উপরে ডিপেন্ড করে অনেক ধরনের ডিসিশন মেক করা হয়। সেটা আমরা লিওনেল স্কালোনিকে খুব ভালোভাবেই দেখি। তো নিকোলাস গঞ্জালেজ এই প্লেয়ারটা অবশ্যই আছে, বর্তমান সময়ে ইউভেন্টাসে সে যোগ দিছে কিংবা তাদের হয়ে খেলতেছে। এই প্লেয়ারটা তো নতুন না, নতুন সে দীর্ঘদিন থেকেই এই স্কোয়াডের সাথে আছে এবং ইতিমধ্যেই সে অনেক ফেভারিট একটা প্লেয়ারে নিজেকে রূপান্তর করতে পারছে। কোচিং স্টাফরা তাকে কি পরিমাণ যে লাইক করেন সেটা মানে স্কোয়াড যখন পাবলিশ হয় তখন এমনিতেই দেখা যায়, তার নাম অটোমেটিক্যালি চলে আসে। তাকে নিয়ে যে অনেক ধরনের কথা থাকতে পারে, আমরা মানে আগেও দেখছি, আগেও শুনছি যে নিকো গঞ্জালেজ এই প্লেয়ারটাকে কেন বারবার দলে নেওয়া হয়। আমি এটা নিয়ে আমার আরও অনেক ভিডিওতে কথা বলছি। আমি আমার পার্সপেক্টিভ আমি কিভাবে দেখতেছি যে তার এই যে দলে জায়গা পাওয়া, এটাকে আমি কীভাবে দেখতেছি সেটা আমি আগেও বলছি। এখন যদি ছোট্ট করে বলি, এই প্লেয়ারটা খুব ভালোই টিম প্ল্যানিং বুঝতে পারে এবং তাকে যেই পজিশনে মানে নামানো হয়, যেই পজিশনের কথা তাকে মানে লিওনেল স্কালোনি বলে দেন যে এই পজিশনটা এইভাবে রান করতে হবে, এইভাবে খেলতে হবে, সে কিন্তু ঠিক সেইভাবেই করার চেষ্টা করে এবং অনেক বেশি ক্ষেত্রেই সে কিন্তু সাকসেস হয়। আমরা তাকে দেখি যে ডিফেন্ডিংয়ের দিকেও সে কিন্তু হেল্প করতেছে। তো এটা কিন্তু মানে তার কাছ থেকে যে অটোমেটিক্যালি বের হচ্ছে তা কিন্তু না, তাকে খুব ভালোভাবেই সেটা মানে সেইটার জন্য ইনস্ট্রাক্ট করা হয়েছে বলেই সে সেটার দিকে মনোযোগী হয়। আমরা তাকে নিয়ে মানে তাকে নিয়ে অনেক ধরনের কথা আসতে পারে যে এই প্লেয়ারটাকে কেন বারবার দেওয়া হয় না হয়, তার কিন্তু কন্ট্রিবিউশন কম না। সে তো এই দলের সাথে এই যে কোপা আমেরিকা গেল, ওয়ার্ল্ড কাপ গেল, লাস্ট কোপা আমেরিকা লাস্ট ওয়ার্ল্ড কাপ, ওইখানেই তো সে দলের সাথে ছিল এবং ওই ওই জায়গা থেকেই সে অনেক বেশি পরিমাণ এক্সপিরিয়েন্স গ্যাদার করছে এবং এইগুলার দেখা কিংবা ওইগুলাকে ব্যবহার করে বর্তমান সময়ে এসেও সে পারফর্ম করবে বলে আমার ধারণা। এবং তার জায়গা ইতিমধ্যেই সে অনেকটাই নিজের কাছে নিয়ে নিছে। এখন যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচগুলো আছে ওইখানে যদি সে নিজেকে খুব ভালোভাবে মানে ফিট অবস্থায় এবং একটা পারফর্মের মধ্যে রাখতে পারে, আর ইনস্ট্রাকশন যে সে যেভাবে ফলো করতেছে ওইটা যদি ঠিকঠাক মতো ফলো করতে পারে তাহলে সামনের ওয়ার্ল্ড কাপে তার জায়গা কেউ ছিনিয়ে নিতে পারবে না। সে সুস্থ থাকলেই, সে ফিট থাকলেই দলের মধ্যে থাকবে বলে আমি মনে করতেছি। তাছাড়া আমরা মানে মিডফিল্ডে যাদেরকে দেখার কথা মোটামুটি সবাই আছে। আর ওয়ালে অর্থাৎ ডিফেন্ডার পজিশনে আমরা তো যাদেরকে পাওয়ার কথা এখানে ওতামেন্দি,
মলিনা, মন্তিয়াল, ফয়েদকে আমরা দেখতে পারতেছি। তারা তো অবশ্যই আছে, ক্রিস্টিয়ানো রোমেরো তো অবশ্যই থাকারই কথা, সেই থাকতেছে। তো যারা মানে থাকারই কথা ছিল তারাই আছে। এমিলিয়ানো মার্তিনেজ, সে তো অবশ্যই থাকবে। রুলি বেনিতেজ, এই তিনটা কিপারকে পাইতেছি। আমার কাছে মনে হয় যে রুলিকে একটু সুযোগ দেওয়া যাইতে পারে। ইমিলিয়ানো মার্তিনেজকে, সে তো ইতিমধ্যেই সে তার জায়গা, তার অবস্থানের খুব ভালোভাবেই জানান দিছে। তো রুলিকে একটু তৈরি করে নেওয়াটা দরকার হবে বলে মনে করছি। কারণ সামনে যে বিগ ইভেন্ট আসতেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ফেমাস ইভেন্ট, ওইখানে তো শুধু ইমিলিয়ানো মার্তিনেজের উপরে ভরসা রাখাটা কোনোভাবেই যৌক্তিক বিষয় হবে না। এই জন্য দরকার অন্য গোলকিপারকে অফিসিয়াল মিনিটে মানে মানিয়ে নেওয়াটা দরকার। তো এই যে এখন কোয়ালিফাইংয়ের যে দুইটা ম্যাচ আছে, ওইখানে যদি রুলিকে একটু সুযোগ দেওয়া যায়, আমার কাছে মনে হয় যে এই যে তার মানে ধারণার একটা মানে বিস্তৃতি ঘটবে, কিংবা তার এক্সপিরিয়েন্সের একটা মানে এক্সপিরিয়েন্সে একটা চেঞ্জ আসবে, সেটা অবশ্যই পজিটিভ হবে। এবং এইটাকে সে সামনের দিকে কাজে লাগাতে পারবে। অর্থাৎ ইমিলিয়ানো মার্তিনেজের যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়, কিংবা সে যদি দেখা যায় যে কোনো একটা কারণে, বিশেষ করে ইনজুরি এর প্রবলেমটা, এইটা তো অবশ্যই প্লেয়ারদের জন্য স্বাভাবিক বর্তমান সময়ে। এইটা ফুটবলের কথা বলতে গেলে তো এইটা বারবারই মানে সামনেই আসবে, এটাকে তো কোনোভাবে অ্যাভয়েড করা পসিবল না। তো দেখা গেল যে মিলেন মার্টিনেজ কোনো কারণে মানে আমি নেগেটিভলি হয়তো চিন্তা করতেছি, কিন্তু পজিটিভের সাথে তো নেগেটিভও থাকে, প্রত্যেকটা বিষয়ে সেটাই আছে। ইমিলিয়ানো মার্টিনেজ যে 100% ফিট থেকেই সামনের ওয়ার্ল্ড কাপটা কাভার করতে পারবে, সেইটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলতেছি যে মিলানো মার্তিনেজের পাশাপাশি রুলিকে নিয়ে একটু স্মার্টলি থিঙ্ক করা দরকার, যাতে সে নিজেকে অফিসিয়াল মিনিটে খুব ভালোভাবেই তৈরি করে নিতে পারে। আর ওয়ার্ল্ড কাপে যেই প্রেশার কিংবা ওইখানে যেই ধরনের মেন্টালিটি থাকা দরকার, ওইটার জন্য যাতে সে নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার রাখতে পারে। কারণ যে কোনো সময় দেখা গেল ম্যাচের 17 মিনিটে, ম্যাচের 70 মিনিটে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, তখনই তো তাকে মানে দেয়া হবে। তো তখন সে এই টিমটাকে যদি আন্ডারস্ট্যান্ড ঠিক মতো করতে না পারে, অফিসিয়াল মিনিটে যদি সে প্রেশারাইজড হয়ে যায়, কিংবা সে যদি সব কিছু সারাউন্ডিংস বুঝে উঠতে না পারে, তখন কিন্তু টিমের জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। একটা দলে গোলকিপার কী পরিমাণ ভালো ভূমিকা কিংবা কতটুকু পরিমাণ ভূমিকা রাখে, সেটা গত ওয়ার্ল্ড কাপে মিলানো মার্টিনেজের দিকে থাকালে খুব ভালোভাবেই ফুটে ওঠে। এখানে আর উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করতেছি না। আপনারা সবাই এই বিষয় সম্পর্কে খুব ভালোভাবেই অবগত আছেন, ইভেন আমার থেকে বেশি পরিমাণ অবগত আছেন বলে আমি মনে করতেছি। এই জন্য আমি বলতেছি যে মিলানো মার্টিনেজের পাশাপাশি রুলিকে এখানে সেট করাটা দরকার। রুলিকে সে যাতে নিজেকে খুব ভালোভাবে তৈরি করতে পারে, যে কোনো সময় যে কোনো ধরনের স্টেপে যাওয়াটা যাতে সে অ্যাকসেপ্ট করতে পারে। এইদিকে লিওনেল স্কালোনি তথা কোচিং গোলকিপার কোচ যারা আছেন এবং অ্যানালাইসিস, সবাইকে এই বিষয়ে চিন্তা করতে হবে স্মার্টলি বলে আমি মনে করছি। আর ডিফেন্ডার পজিশনে তো অবশ্য হুয়ান ফয়েদকে আমরা বহু আগে দেখছিলাম যে সে দলের সাথে অ্যাড হয়েছিল, মাঝখানে তার খবর ছিল না, মাঝখানে বেশ কিছু সময় এখন আবার আসছে। তো এখন যে মানে দুইটা ম্যাচ আসতেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের, ওইখানে যদি সে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলে তো গেম টাইম বাড়বে। গেম টাইম বাড়লে সামনের দিকে হয়তো তাকে নিয়ে আরও পজিটিভলি চিন্তা করবে কোচিং স্টাফরা। তো এটা অবশ্যই তার জন্য দরকারি। আর অন্যান্য যারা আছে তারা তো অবশ্যই আছে। মাঝখানে অনেক বেশি পরিমাণ কম্পিটিশন থাকবে। এখানে যারা যারা আছে সবাই নিজেদের জায়গার চিন্তা করবে। সামনে অবশ্যই ওয়ার্ল্ড কাপ আসতেছে, ওইখানে প্রত্যেকটা প্লেয়ারেরই খেলার স্বপ্ন থাকে। তো কোনো প্লেয়ারই চাইবে না যে তার জায়গা এমনিতেই গিফট করে দিতে। সে যতটুকু পারবে নিজেকে বিলিয়ে দিয়ে হলেও যাতে তার পজিশনটা সে ওন করতে পারে, ওই দিকে মনোযোগী হবে। এই জন্য আর্জেন্টিনার দলে বর্তমানে কম্পিটিশনের কোনো অভাব নেই। আর সামনে যে ম্যাচগুলো আসতেছে, ওইখানে যেই প্লেয়ারগুলো গেম টাইম পাবে, আমরা ধরে নিতে পারি যে ওই মানে প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়ার যেই সম্ভাবনা তৈরি হবে বা সুযোগ দেওয়া হবে, ওইটার থেকে যদি তারা মানে ভালো, ওইটাকে কাজে লাগিয়ে যদি তারা ভালো কিছু দিতে পারে, তাহলে সামনের দিকে তাদের যে রাস্তাটা আছে, ওইটা আরও বেশি পরিমাণ পরিষ্কার হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো ওভারঅল লিওনেল মেসি সহ যে স্কোয়াডটা পাবলিশ করা হয়েছে, তাদেরকে আগামী দুইটা ম্যাচে দেখা যাবে। তো বহুদিন পরে আর্জেন্টিনার ম্যাচ আসতেছে, এইটা অন্যরকম ভালো লাগা। এটা একটা উৎসবের মতো, সেটা বলতেই হয়। আমরা জিওভানি লো সেলসো থেকে শুরু করে রদ্রিগো দে পল, লিয়ান্ড্রো পারেদেস, এই যে প্লেয়ারগুলো আছে, এরা তো অবশ্য মানে অটোই বলা যায়। তারা যদি না থাকে তাহলে তো মাঝখানেই আসলে থাকলো না। তো তাদেরকে পাওয়া যাবে, সেটা তো বাড়তি একটা সুবিধা। আর অ্যালেক্সিস ম্যাকালিস্টারকেও আমরা দেখতে পারতেছি, সে তো আছে। তো মাঝখানে অবশ্যই কম্পিটিশন হবে, কারণ সবাইকে তো একসাথে মাঝখানে নামানো সম্ভব না। তবে লিওনেল স্কালোনির হাতে যথেষ্ট পরিমাণ
সাবস্টিটিউটের যে অপশন আছে সেটা আছে, তবে সাবস্টিটিউটগুলা একদম রাইট ওয়েতে করাটা খুবই ইম্পর্টেন্ট হবে। আমরা দেখছি রেনল্ডস কলোনি সাবস্টিটিউটগুলা খুবই সুন্দর হয়, লজিক্যাল হয়, তবে এটা যাতে বহাল থাকে, এটার ধারা যাতে অব্যাহত থাকে সেই দিকে নজর রাখা খুবই দরকার হবে। কারণ যে কোনো সময় যে কাউকে সাবস্টিটিউট করিয়ে মানে সাব অফ করিয়ে দিলাম, আর যে আসলো সে এসে ওই জায়গাটা মানিয়ে নিতে পারতেছে না, তখন গিয়ে দেখা যাবে যে টিম ব্যালেন্সে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো সব কিছু মাথায় রাখা দরকার, অবশ্যই কোচিং স্টাফদের মাথায় আসে টিমটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সামনে যে দুইটা ম্যাচ আসতেছে ওইখানে আর্জেন্টিনা ভালো করবে বলে প্রত্যাশা রাখতেছি।